জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রাথমিক শ্রেণীর সার্বজনীকরণ এই অধ্যায়ের উপরে তোমাদের আলোচনা রাখার চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রত্যেকেই আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তো পুরো বিষয়টাই তোমাদের কাছে পরিষ্কার হবে এবং তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। আমি এই চ্যাপ্টারের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর উপরেই আলোচনা করার চেষ্টা করেছি। কেমন? তো বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আমি প্রথম যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি। বয়স্ক শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যে সামাজিক পরিবেশে তারা বাস করে তার বৈশিষ্ট্য এবং সামাজিক পরিস্থিতির কারণ সম্পর্কে তাদের সচেতন করে তোলা। এর ফলে কী হবে, তারা সামাজিক সমস্যাগুলিকে বিশ্লেষণ করতে পারবে এবং সমাধানের জন্য সঠিক ব্যবস্থাও কিন্তু তারা গ্রহণ করতে সক্ষম হবে। কেমন? অ্যাকচুয়ালি আমরা যদি সমস্যাটা না বুঝি তাহলে সমাধানটা কী করে করব? আগে তো আমাকে সমস্যাটা বুঝতে হবে এবং সমস্যাটা বোঝার পর তারপর আমরা সেই অনুযায়ী কিন্তু সমস্যার সমাধান করতে এগিয়ে আসতে পারবো। কেমন? নেক্সট হচ্ছে ব্যবহারিক ক্ষমতা অর্জন। সামাজিক সচেতনতার সঙ্গে সঙ্গে বয়স্ক শিক্ষার্থীদের নানা রকম ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে যাতে তারা ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে তাদের নিজেদের কোয়ালিটি দেখাতে পারে, নিজেদের উৎকর্ষতা দেখাতে সক্ষম হয়। কেমন? নেক্সট হচ্ছে পঠন, লিখন এবং গণিতে দক্ষতা অর্জন। ব্যক্তির বিকাশ এবং দল সমাজের কার্যকরী ভূমিকা গ্রহণের জন্য পঠন, লিখন এবং গণিতের দক্ষতা কিন্তু আবশ্যক। কেমন? যে সমস্ত ব্যক্তিরা পড়তে পারে না, লিখতে পারে না বা সাধারণ যোগ বিয়োগ করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু চলাফেরার ক্ষেত্রে কিন্তু এটাকে বিরাট সমস্যায় দাঁড়াতে পারে। তাই এগুলি কিন্তু একান্ত প্রয়োজন, অর্থাৎ যেখানে 3R এর কথা বলা হচ্ছে। কেমন? নেক্সট হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার রূপায়ণে জাতীয় বয়স্ক শিক্ষার কর্মসূচির যে বাস্তবিকীকরণ সেটা নিয়ে এনইপি কি বলছেন। এনইপি বলছেন যে অনুকূল পরিবেশ রচনা, অর্থাৎ সম্ভাব্য সকল সংস্থা এবং মাধ্যমের সাহায্য দিয়ে অনুকূল পরিবেশ রচনা করতে হবে। কেমন? যাতে প্রত্যেকটা বয়স্ক শিক্ষার্থী তারা সেই পড়াশোনা করার সুযোগটা পায়। পারস্পরিক সহযোগিতা, শিক্ষা বিপণন এবং উন্নয়নমূলক বিভাগের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। অর্থাৎ পারস্পরিক যদি সহযোগিতা না থাকে তাহলে কখনোই কিন্তু উন্নয়ন সম্ভব নয়। কেমন? কারণ এটা কিন্তু একার দ্বারা সম্ভব হতে পারে না। নেক্সট হচ্ছে কেন্দ্র রাজ্য স্তরের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ বিশেষ প্রতিষ্ঠান সমূহকে যেমন নেহরু যুব কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংস্থাকে এর মধ্যে যুক্ত করতে হবে। শিক্ষণ বা পাঠদানের জন্য বিভিন্ন বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে অভিজ্ঞ তাদেরকে নেওয়া, গ্রামের যারা যুবক, শিক্ষিত যুবক তাদেরকে নিতে হবে। প্রাক্তন সেনাবাহিনীর যারা অফিসার আছেন বা অবসরপ্রাপ্ত ব্যক্তি আছেন, বিভিন্ন ফিল্ড ওয়ার্কার আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের প্রত্যেককে ব্যাপারে কাজে লাগাতে হবে। তবেই কিন্তু আমরা দেশের একটা এই সমস্ত যে বয়স্ক শিক্ষার যে অভিশাপ সেই অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারবো। কেমন? বয়স্ক শিক্ষার আশানুরূপ সফলতা অর্জনের ব্যর্থতার কারণগুলো কী ছিল? তাহলে এই যে সাক্ষরতা অভিযান, এই সাক্ষরতা অভিযান চালনা করতে গিয়ে কোন কেন ব্যর্থ হয়েছিল, কেন এটা সফলভাবে করা হয়নি, সম্ভব হয়নি, সেই নিয়ে আমি আলোচনায় আসার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে আগ্রহের অভাব। এই ধরনের শিক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ বয়স্ক যারা ব্যক্তি ছিলেন তাদের মধ্যে নিজেদেরই কিন্তু একটা আগ্রহের অভাব ছিল এবং সেই আগ্রহের অভাবের জন্য বেশিরভাগ মানুষ কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। নেক্সট হচ্ছে অর্থাভাব। কৃষি ও শিল্পের শ্রমিকদের প্রচুর অর্থাভাব ছিল এবং এই অর্থের কারণে তারা কিন্তু এই শিক্ষার প্রতি সেভাবে কিন্তু মনোযোগী হতে পারেনি। কারণ তারা আগে চিন্তা করতে যে আগে পেটের ভাত জোগাড় করবো কীভাবে, তারপরে তো শিক্ষা আসবে। তো এই চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষকে কিন্তু আমরা এই আওতায় নিয়ে আসতে পারিনি। নেক্সট হচ্ছে নেতৃত্বের অভাব। এই ধরনের একটা বৃহৎ কর্মসূচি রূপায়ণের জন্য যথাযোগ্য সামাজিক এবং রাজনৈতিক একটা নেতৃত্বের কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় সেটা কিন্তু যথেষ্ট অভাব ছিল। নেক্সট হচ্ছে সম্পদের অভাব, অর্থাৎ এই ধরনের বয়স্ক ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য যে ধরনের সম্পদ প্রয়োজন ছিল এবং সেই ধরনের সম্পদ কিন্তু যোগান দেওয়া যায়নি এবং তার একটা প্রধান কারণই ছিল কিন্তু অর্থের অভাব। কেমন? তো এই সমস্ত কারণে কিন্তু সেটা ছিল একটা বিরাট ব্যর্থতার কারণ। বয়স্কদের মধ্যে অজ্ঞতা। বয়স্ক শিক্ষার সঙ্গে যারা যুক্ত, বয়স্কদের মধ্যে যারা
যারা বয়স্ক সম্পর্কে, মানসিকতা সম্পর্কে তাদের কিন্তু সঠিক ধারণা ছিল না। এমনকি বয়স্কদের পড়াবার পদ্ধতি সম্পর্কেও তাদের কিন্তু সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি। অর্থাৎ বয়স্ক মানুষরা তারা এমনিতেই কিন্তু একটু সেন্টিমেন্টাল বা আবেগপ্রবণ হন। এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো অল্প বয়সী যুবক বা যুবতী যদি তাদের শেখাতে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছিল, কেমন? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মানে এটা কিন্তু একটা বিরাট কিন্তু বাধা হয়েছিল। এবং তাদের শেখানোর জন্য যে ধরনের ট্রেনিং প্রাপ্ত শিক্ষার্থী বা ট্রেনিং প্রাপ্ত মানুষকে তাদের কাছে নিয়ে যাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু করানো হয়নি। তার ফলে কি ছিল, একটা গ্যাপ তৈরি হয়েছিল এবং সেই গ্যাপের জন্য কিন্তু এই শিক্ষা কিন্তু ভেঙে পড়েছিল। হচ্ছে অনমনীয়তা। যেমন ধরুন পাঠদানের সময় যে কখন তাদের শেখানো হবে, শিক্ষার সময়কালটা কি হবে, স্থান কোথায় শেখানো হবে, এই সব কিছুই ছিল অনমনীয়, যা অনেক ক্ষেত্রেই বয়স্কদের মধ্যে শিক্ষার প্রতি কিন্তু একটা অনীহার কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট হচ্ছে প্রেরণার অভাব। বয়স্ক পড়ুয়ারদের মধ্যে প্রেরণার সঞ্চার কিন্তু সেভাবে করানো হয়নি। অর্থাৎ তাদের বোঝাতে হবে যে কেন শিক্ষার প্রয়োজন, কেন তারা শিখবে, এই যে প্রেরণা, এই প্রেরণার কিন্তু যথেষ্ট অভাব ছিল, কেমন? নেক্সট হচ্ছে প্রবাহমান শিক্ষার অভাব। সাক্ষরতা পরবর্তী কর্মসূচি ঠিকমতো কিন্তু গ্রহণ করা হয়নি, কেমন? এর ফলে কি হলো, এই বয়স্ক শিক্ষা কিন্তু অনেকটাই ব্যর্থ হলো। নেক্সট হচ্ছে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার ব্যর্থতা। সংবিধান অনুযায়ী 6 থেকে 14 বছর পর্যন্ত সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার আয়োজন করা কিন্তু সেভাবে সম্ভব হয়নি, যার ফলে কিন্তু এটা ছিল আর একটা অন্যতম ব্যর্থতার কারণ। সমন্বয়ের অভাব। ব্যক্তিরা বা যে সংস্থাগুলি বয়স্ক শিক্ষার কাজে নিযুক্ত ছিল, তাদের সঙ্গে যে একটা সমন্বয় তৈরি করা প্রত্যেকটা স্তরের মধ্যে, সেই সমন্বয়ের কিন্তু যথেষ্ট অভাব ছিল। তার ফলে এই শিক্ষা কিন্তু বাস্তবায়ন করা হয়নি। প্রচারের অভাব। গণমাধ্যমগুলি বয়স্ক শিক্ষা সম্বন্ধে যথেষ্ট প্রচার কিন্তু করে না, কেমন? বয়স্ক শিক্ষার প্রতি অবহেলা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সম্প্রদায় বয়স্ক শিক্ষার দিকে কিন্তু সেভাবে যথেষ্ট নজর দেয় না। তাই এই সমস্ত কারণে এই বয়স্ক শিক্ষা কিন্তু সেভাবে কিন্তু সাফল্য পায়নি। আলোচনা আসবো জাতীয় সাক্ষরতা মিশনের ব্যবস্থাপনার জন্য গৃহীত প্রশাসনিক নীতিগুলো কি ছিল। অর্থাৎ জাতীয় সাক্ষরতা মিশনের ব্যবস্থাপনার জন্য গৃহীত নীতিগুলো কি কি। NLM এর ব্যবস্থাপনার জন্য গৃহীত যে প্রশাসনিক নীতি, সেগুলি হলো, প্রথমত বিভিন্ন স্তরে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংস্থার সহযোগিতা গ্রহণে কৌশল অবলম্বন করা, অর্থাৎ বিভিন্ন সংস্থা যাতে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে আসতে পারে সেটার ব্যবস্থা করা। দক্ষ কর্মচারী নিয়োগ করতে হবে। অর্থাৎ কর্মচারী যদি দক্ষ না হয়, তাহলে সেক্ষেত্রে তো কাজ সঠিকভাবে এগোবে না। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে বিকেন্দ্রীকরণ ও স্বাধিকার অর্জন। অর্থাৎ কেন্দ্রীয় যা নিয়ন্ত্রণ ছিল, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে ছড়িয়ে দিতে হবে এবং নিজের অধিকার অর্জন করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ব্যাপকভাবে মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্ব বন্টন এবং দায়বদ্ধতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের যে করণীয় কাজ, সেগুলোকে নির্দিষ্ট করে দেওয়া। নমনীয়তা ও তথ্য সংক্রান্ত বিষয়ে দৃষ্টি দেওয়া। তাহলে এগুলি ছিল NLM এর ব্যবস্থাপনার জন্য গৃহীত প্রশাসনিক নীতি, কেমন? ন্যাশনাল লিটারেসি মিশন, তার যে এই নীতিগুলো কিন্তু বর্তমান দিনের সাপেক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জাতীয় সাক্ষরতা কর্মসূচি কি এবং এই জাতীয় সাক্ষরতা কর্মসূচি কার্যকর করার জন্য গৃহীত কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, সেই নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করছি। স্বাধীনতার পর দেশের যারা নেতৃত্ববৃন্দ ছিলেন বা যারা নেতা ছিলেন, তারা এটা বুঝেছিলেন যে সাক্ষরতা ছাড়া দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সামাজিক জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ইউনিয়ন টেরিটরি সকলে সাক্ষরতার প্রসারে বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জাতীয় সাক্ষরতা কর্মসূচি, ন্যাশনাল লিটারেসি মিশন। তো এদের যে গৃহীত পদক্ষেপ, সেগুলো নিয়ে আমি ছোট করে তোমাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করছি। এবং প্রথম হচ্ছে 1 নম্বরে আমি আসবো একক গঠন। তো ন্যাশনাল লিটারেসি মিশনের সংগঠন অনুযায়ী বলা হয় যে জেলা স্তরে 1টি বা 2টি ব্লককে একটি একক ধরে প্রকল্প নিতে হবে এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণভাবে নিরক্ষরতা দূর করা এবং প্রবাহমান শিক্ষার যে কর্মসূচি, সেই ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নিতে হবে। স্বাধীনতা দান, প্রশাসনিক দিক থেকে এবং নতুন উপায়ে উদ্ভাবন করার জন্য বা রূপায়ণ করার জন্য এককগুলি, যে সমস্ত এককগুলি তৈরি করা হয়েছিল, তাদেরকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব অর্পণ, জেলা স্তরে শিক্ষামূলক কর্মসূচির সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডায়েট স্থাপন করায় ডিস্ট্রিক্ট বোর্ড অফ এডুকেশন।
গঠন করতে হবে এবং এর অঙ্গ হিসাবে ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার এর অংশ হিসাবে জেলা শিক্ষা বোর্ডকে সাহায্য করা এবং রাজ্য স্তরে ন্যাশনাল লিটারেসি মিশনের যে পরিকল্পনা ও বাস্তবায়নের যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি তৈরি করে তার উপর দায়িত্ব দেওয়া। কেমন? ন্যাশনাল অথরিটি অন অ্যাডাল্ট কমিটি জাতীয় স্তরে যে সমস্ত বিকাশ মন্ত্রী ছিল তাদের নেতৃত্বে এবং ক্যাবিনেটের মতামত ছাড়াই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই এনএলএম-এর থাকবে এবং এনএলএমকে বাস্তবায়নের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে। কর্মসূচির ক্ষেত্রে অন্তরায়গুলো কি কি ছিল, বাধাগুলো কি কি ছিল, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্টে আমি আসবো, সেটা হচ্ছে দারিদ্র। আমাদের দেশের জনগণের একটা বিরাট অংশ ছিল দরিদ্র, তাই আমাদের দেশের এই 35% মানুষকে শিক্ষিত করার জন্য, মানে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ তাদের দারিদ্রতা খানিকটা হলেও দূর করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু শিক্ষাটা আসবে, নাহলে কিন্তু শিক্ষা কখনোই সম্ভব না। কারণ পেটে ক্ষুধা থাকলে কখনোই কিন্তু তখন অন্য কিছু করতে আর ভালো লাগবে না। দেশের বহু মানুষ তখনও নিরক্ষর ছিল, তাই তারা সাক্ষরতার প্রয়োজনীয়তা তখনও কিন্তু বুঝে উঠতে পারেনি। পরিবারের শিক্ষা পরিবেশের অভাব এবং পারিবারিক দক্ষতাকে শিশুর মধ্যে তৈরি করার মানসিকতাও কিন্তু এক্ষেত্রে অনেকাংশেই বিদ্যমান। অর্থাৎ যে পরিবারের বাবা মা যদি শিক্ষিত না হন, তাহলে কখনোই কিন্তু তারা তার ছেলে মেয়েদের শিক্ষিত করার চেষ্টা করেন না বা তাদের সেই ব্যাপারে কিন্তু উৎসাহ দেখানোর চেষ্টা করেন না। তাই আগে কিন্তু বাবা মাকে শিক্ষিত হতে হবে। অর্থের অভাব, আমাদের দেশে বিদ্যালয়গুলিতে সেই সময় বেতন দিতে না হলেও শিক্ষার যে প্রারম্ভিক স্তরে বছরে ছাত্রপ্রতি যে 378 টাকা এবং ছাত্রীপ্রতি যে 275 টাকা ব্যয় করতে হতো, সেটা কিন্তু সেই সময় বহু অভিভাবকের কাছেই কিন্তু একটা বিরাট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কেমন? জনসংখ্যা প্রবল চাপ, অত্যাধিকারে জনসংখ্যা বৃদ্ধি সার্বজনীন সাক্ষরতার পথে কিন্তু একটা বড় বাধা। এছাড়াও দেশের নানা অঞ্চলে এবং সমাজের নানা স্তরে নারী পুরুষের মধ্যে এই যে শিক্ষাগত বৈষম্য, সেটা তো রয়েই গেছে। কেমন? শিশু শ্রমিক আইনের ব্যর্থতা। আমাদের দেশে শিশু শ্রমিকের আইন আছে, কিন্তু সেই আইনকে দেখা যায় সবসময় মেনে চলা সম্ভব হয় না বা মেনে চলা যায় না। সেক্ষেত্রে এই শিশু শ্রমিকের সংখ্যা কিন্তু নিরন্তর কিন্তু বেড়েই যাচ্ছিল এবং পেটের জ্বালায় যে দেশের শিশুকে উপার্জন করতে হয়, সাক্ষরতা কর্মসূচি তার কাছে একটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কেমন? সরকারি উদাসীনতা, বিদ্যালয়ে শিশু না আসার কারণ এবং বিদ্যালয় ছুটের কারণ দূর করার দিকে দৃষ্টি না দেওয়ার ফলে সার্বজনীন সাক্ষরতার নানা প্রকল্প কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। এগুলি ছাড়াও কঠোর জাতিভেদ প্রথা ছিল, বাল্যবিবাহ ছিল ইত্যাদি এই সার্বজনীন সাক্ষরতার পথে কিন্তু সেই সময় একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। সাক্ষরতা অভিযান কর্মসূচির প্রয়োজনীয়তা। কেন এই সাক্ষরতা অভিযান কর্মসূচির প্রয়োজন ছিল, সেই নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। প্রথমত, দেশের জনগণের জীবন ধারণের মান উন্নয়ন করা এবং মানব সম্পদের যথাযথ বিকাশ সাধনে সহায়তা করা, মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা এবং সর্বোপরি একটা যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলা। কেমন? এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা, সার্বজনীন শিক্ষার প্রসারকে আরও বাড়িয়ে তোলা। কেমন? এছাড়াও এই কর্মসূচির মাধ্যমে মানুষকে যে পূর্ববর্তী শোষণ এবং বর্তমানে অর্জিত অধিকার, সেগুলি রক্ষার উপযোগিতা সম্পর্কে সজাগ করা হয়। এই কর্মসূচির আরেকটি প্রয়োজনীয়তা হলো প্রাকৃতিক সম্পদ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ সুবিশাল আমাদের এই ভারতবর্ষের জনসাধারণের একটা বিরাট অংশকে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ তথা শিক্ষার সুযোগ দান করা। সাক্ষরতা অর্জন করলে একজন ব্যক্তি যথাযথভাবে কার্যকরীভাবে তার প্রাথমিক নাগরিক দায়িত্বগুলো পালন করতে কিন্তু সে এগিয়ে আসবে, নচেত কিন্তু কখনোই সেটা সম্ভব হবে না এবং আমরা ভারতবাসী হিসাবে বরাবরই কিন্তু পিছিয়ে থাকব। তাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে, উন্নতির চরম পথে নিয়ে যেতে গেলে অবশ্যই প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ একান্তই কিন্তু প্রয়োজন। শিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী ছিল, এই নিয়ে তোমাদের সামনে আমি সংক্ষেপে একটু আলোচনা রাখার চেষ্টা করছি। সর্বশিক্ষা অভিযান যেটা এখনো চলছে, এর প্রধান লক্ষ্য ছিল যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে সুনিশ্চিত করা, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার সুনিশ্চিত করার লক্ষ্যই ছিল এই কর্মসূচির একটি প্রকল্প। যৌথ প্রকল্প, কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি মিলে যৌথ উদ্যোগে এই পরিকল্পনা একটি প্রকল্প।
বিকল্প শিক্ষার সুযোগ সৃষ্টি করা, সর্বশিক্ষা অভিযানের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিকল্প বা পরিপূরক শিক্ষার একটা সুযোগ সৃষ্টি করা। ন্যায় বিচার, বুনিয়াদী শিক্ষাকে সুনিশ্চিতকরণের জন্য ছিল এই শিক্ষা কিন্তু অন্যতম একটি লক্ষ্য। 2003 সালের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করা, অর্থাৎ যে সকল শিশু এই বিদ্যালয়ের আঙিনার বাইরে আছে তাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসা এবং বিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া। কেমন, এটাও ছিল এই শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। 2003 সালের মধ্যে যেমন বিদ্যালয়ে ভর্তি করার একটা কর্মসূচি ছিল, ভর্তি করতে হবে। 2005 সালের মধ্যে সমস্ত শিশুর 5 বছরের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। 2010 সালের মধ্যে সমস্ত শিশু 8 বছরের মধ্যে যাতে তারা প্রারম্ভিক শিক্ষাটাকে সুনিশ্চিত করতে পারে সেটা দেখাও ছিল এই শিক্ষার এই সর্বশিক্ষা অভিযানের একটা অন্যতম উদ্দেশ্য। জীবনের উপযোগী শিক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ জীবনের উপযোগী বিভিন্ন যে শিক্ষাগুলো প্রয়োজন সেই সমস্ত শিক্ষাগুলোকে সন্তোষজনক শিক্ষামানের উপর গুরুত্ব দান করা এবং প্রত্যেকটা শিক্ষার্থী যাতে শুধু ভর্তি হয় নয়, ভর্তি হওয়ার পাশাপাশি তারা যাতে শিখতে পারে এবং সমাজে যাতে মাথা উঁচু করে চলতে পারে তার দিকে লক্ষ্য রাখাও ছিল এই শিক্ষা, এই সর্বজনীন শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমাজের সকল শিক্ষার্থীর সহযোগিতা শিক্ষকরা এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, সেটাই ছিল এই শিক্ষার অন্যতম, এই সার্বজনীন শিক্ষা অভিযানের অন্যতম কিন্তু উদ্দেশ্য। শিক্ষা অভিযানের সাধারণ কর্মসূচি কী ছিল? প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, অর্থাৎ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেগুলি আছে সেগুলির পরিকাঠামোকে উন্নয়ন করা, অর্থাৎ বিল্ডিং যা আছে সেই বিল্ডিং থেকে আরও বাড়ানো, চেয়ার বেঞ্চ লাগলে সেগুলো ব্যবস্থা করা, অর্থাৎ পরিকাঠামোগত দিকগুলোকে উন্নয়ন ঘটানো। মোট কথা পরিপূরক শিক্ষার ব্যবস্থা, স্থানীয়ভাবে প্রাতিষ্ঠানিক বিদ্যালয় পাশাপাশি বিকল্প বিদ্যালয় বা পরিপূরক বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে। বালিকাদের শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ বালিকারা যাতে এই শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেয় সেদিকে লক্ষ্য রাখা। সমাজে পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ উদ্যোগ সৃষ্টি করা, যেমন তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণীর মানুষ যারা আছেন বা প্রতিবন্ধী শিশু যারা আছেন তাদেরকেও এই শিক্ষা পরিকল্পনায় নিয়ে আসা এবং তাদের সার্বিক মিলিয়ে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই নীতির মাধ্যমে গ্রাম এবং ওয়ার্ড শিক্ষা কমিটির মাতা শিক্ষক কমিটির গঠন এবং তাদের উপর পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা। জনগণের অংশগ্রহণ, জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পনা গ্রহণ করা এবং তার রূপায়ণের যথাযথ ব্যবস্থা করা। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে নতুন নতুন শিক্ষণ পদ্ধতির ওপর শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে টিচাররা শিক্ষিত হলে তারা যাতে শিক্ষার্থীদের ভালোভাবে শেখাতে পারেন। চক্র সম্পদ গঠন, পরিকাঠামো পরিষেবা ব্যবস্থা বিস্তারের জন্য চক্র সম্পদ গঠন করতে হবে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গায় বেশ কিছু বিদ্যালয়কে নিয়ে একটা চক্র সার্কেল তৈরি করা, যাতে পরস্পর সমন্বয় রেখে বিদ্যালয়গুলো তাদের কার্যকলাপ চালাতে পারে। গুচ্ছ সম্পদ কেন্দ্র গঠন, বিদ্যালয়, গ্রাম ও ওয়ার্ড শিক্ষা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে একটা গুচ্ছ সম্পদ কেন্দ্র গঠন করতে হবে, যাতে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে একটা সমতা থাকে, যাতে কোনো ছাত্রছাত্রীর মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। কেমন, অর্থ সংগ্রহ করা, জেলার জন্য বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়নের খাতে বরাদ্দ টাকার একটা অংশ শিক্ষা খাতে ব্যয়ের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে, অর্থাৎ শিক্ষা খাতে আরও বেশি পরিমাণে অর্থ ঢালতে হবে। অর্থ দিয়ে শিক্ষার পরিকাঠামো মানের উন্নয়ন, ছাত্রছাত্রী যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া, এইভাবে শিক্ষা ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তথ্য ভাণ্ডার গড়ে তোলা, গ্রাম সংসদ ও ওয়ার্ড স্তরে শিশুদের শিক্ষা সংক্রান্ত তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে, মানে এমন ধরনের একটা তথ্যের ভাণ্ডার গড়ে তুলতে হবে যেখান থেকে ছাত্রছাত্রীদের শুধু নয় শিক্ষক শিক্ষিকারাও তারাও যাতে সমৃদ্ধ হতে পারেন। বসতি ভিত্তিক পরিকল্পনা, বিভিন্ন বসতি বিভিন্ন রকম, তাই সেই যে সমস্ত এলাকায় যেরকম বসতি সেরকম বসতি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। সর্বশিক্ষা অভিযানের বিশেষ কর্মসূচিগুলো কী ছিল? 6 থেকে 14 বছরের সমস্ত ছেলেমেয়েকে শিক্ষার আঙিনাতে নিয়ে আসতে হবে, যাতে তারা প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের কোনো শিক্ষার্থী যাতে এই শিক্ষা থেকে বাদ না যায়। শিক্ষা প্রতিষ্ঠানে নথিভুক্ত করা, অর্থাৎ বেশিরভাগ ছেলেমেয়ের জন্য পর্ষদ স্বীকৃত বিদ্যালয় স্থাপন করতে হবে। পর্ষদ অনুমোদিত বিদ্যালয়, মুক্ত বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় স্থাপন করতে হবে, যাতে কোনোভাবেই কোনো শিক্ষার্থী যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। পাঠ্যক্রম, কোনো শিক্ষার্থী যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে বেরিয়ে যায় সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য ব্রিজ কোর্স বা সেতু পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে, যাতে তার যে বয়স সেই বয়স অনুপাতে সেই ক্লাসে ভর্তি হতে পারে। কেমন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার ব্যবস্থা করতে হবে,
তার জন্য কী করতে হবে, বসার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বসার উপযুক্ত ব্যবস্থা করতে হবে, বিদ্যালয়ে পড়াশোনার গুণগত মানকে বাড়িয়ে তুলতে হবে, শিক্ষক অভিভাবকদের মাঝে মধ্যেই সভা করতে হবে এবং পানীয় জল শৌচাগারের যাতে সুবন্দোবস্ত থাকে বিদ্যালয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে সার্বিকভাবে। কেমন, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে বিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা ভর্তি হচ্ছে তারা যাতে বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা করতে পারে সেটা সুনিশ্চিত করা, গুণগত মান সুনিশ্চিত করা, বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে নতুন নতুন বিভিন্ন উন্নয়নমুখী বিষয়গুলোকে বিদ্যালয়ে এনে শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতির মধ্যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, এমন যাতে শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়। অনুকূল পরিবেশ গঠন, বিদ্যালয়ের শিক্ষার উপযুক্ত আভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক পরিবেশ সৃষ্টি করতে হবে, শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে যেখানে যেমন প্রয়োজন সময় মতো বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের মধ্যে দিয়ে শিক্ষার্থী শেখাতে হবে, তাদের মধ্যে একটা আকর্ষণীয় মনোভাব গড়ে তুলতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষাকালে শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে সেটাকে সুনিশ্চিত করতে হবে। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, শিক্ষক শিক্ষিকাদের যাতে তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে, নিয়মিত যাতে তারা ক্লাস নেন সে ব্যাপারেও কিন্তু লক্ষ্য রাখার কথা এই সর্বশিক্ষা অভিযানে কিন্তু বলা হয়। সর্বশিক্ষা অভিযান রূপায়ণের সমস্যাগুলো কী ছিল, এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। এই সর্বশিক্ষা অভিযান রূপায়ণ করতে গিয়ে কী কী সমস্যাগুলো দেখা গিয়েছিল। প্রথমত হচ্ছে আগ্রহের অভাব। সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের একটা আগ্রহের অভাব কিন্তু রয়ে গেছিল। এই কর্মসূচি রূপায়ণের জন্য যে যথাযোগ্য যে সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বের দরকার ছিল সেটার অভাব ছিল। এই কর্মসূচি রূপায়ণের জন্য যে পরিমাণ অর্থের দরকার তার অনেক পরিমাণ অর্থই কিন্তু বেশিরভাগ অর্থই কিন্তু বরাদ্দ করা হয়নি, যেটা ছিল এই সর্বশিক্ষা অভিযানের একটা সমস্যা। সংবিধান অনুযায়ী 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার যে ব্যবস্থা করা সেটা কিন্তু সেভাবে করা যায়নি। নেক্সট হচ্ছে গণমাধ্যমগুলি সর্বশিক্ষা সম্বন্ধে যথেষ্ট কিন্তু প্রচার তারা করে না। নেক্সট হচ্ছে অভিভাবিকাদের মধ্যে সঠিকভাবে প্রেরণার সঞ্চার কিন্তু সেভাবে এখনও করা যায়নি। শিশু শ্রমিক আইনের ব্যর্থতা, শিশু শ্রমিক সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান হচ্ছে প্রথম। পেটের জ্বালায় যে দেশের শিশুকে উপার্জন করতে হয় সেই দেশের শিক্ষালয়ের আকর্ষণ তার কাছে কিন্তু অনেকটাই কিন্তু ব্যর্থ। কেমন, সামাজিক সচেতনতার অভাব। সর্বশিক্ষা অভিযান রূপায়ণের জন্য আরও বেশি সামাজিক সচেতনতা হওয়ার প্রয়োজন ছিল এবং এই বিষয়ে সঠিক সচেতনতা গড়ে তোলা কিন্তু একান্ত প্রয়োজন ছিল। যাই হোক, আমি আজকে তোমাদের এই অধ্যায়ের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলোর ওপর পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখেছো। আবার দেখো, প্রয়োজনে সমস্যা হলে আবার তোমরা ভিডিওটা দেখো। তারপরেও যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও, আমি তোমাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।